এখন আলোচনা করবেন মরহুম আহমদ তৌফিক চৌধুরী সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ এবং দীর্ঘদিন তার সাহায্য পেয়েছেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বর্তমানে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরের অধ্যাপক আমির হোসেন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট অন্যান্য আলোচকবৃন্দ এবং সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এখানে যে আমন্ত্রণ পত্র দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে তার শেষ পৃষ্ঠা দেখবেন জনাব চৌধুরী সাহেবের শেষের দিকের একটি কথা, যে তার বাসায় প্রায় প্রতি সন্ধ্যায় নিয়মিত আড্ডা হতো, আর আমি মূলত সেই আড্ডার একজন নিয়মিত দর্শক এবং শ্রোতা। বিশেষ করে আমি যখন 72 সনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে জয়েন করি, তার আগে অবশ্য আমি বছর দুয়েক বিএডিসিতে চাকরি করেছি, সাব ডিভিশনাল ম্যানেজার, কিন্তু তখন চৌধুরী সাহেবের সাথে আমার পরিচয়ের সুযোগ হয়নি। বিশ্ববিদ্যালয়ে আসার পরই যেহেতু আমিও আহমদী জামাতের সদস্য, কাজে তার সাথে আমার পরিচয়ের সুযোগ হয়। তখন তিনি আহমদী জামাতের ময়মনসিংহের প্রেসিডেন্ট নন, তখনকার প্রেসিডেন্ট ছিলেন আমার নানা শ্বশুর মরহুম বদিউজ্জামান ভূঁইয়া সাহেব। পরবর্তী পর্যায়ে তিনিও সেখানকার প্রেসিডেন্ট হন, পর্যায়ক্রমে কোনো সময় আমিও প্রেসিডেন্ট হই, আমাদের আরেক ভাই মরহুম জয়কুদ্দিন সাহেব প্রেসিডেন্ট হন। কিন্তু একটি কথা আপনাদের বারবার আমি যেটা মনে হয়, যে ময়মনসিংহের আহমদী জামাতের কর্মকাণ্ড সবসময় আহমদ তৌফিক চৌধুরী সাহেবের কে কেন্দ্র করে পরিচালিত হয়েছে। তিনি জামাতের প্রেসিডেন্ট থাকুন বা অন্য কেউ থাকুন, সেটা বড় কথা নয়। বড় কথা হলো যে তিনি এমন এক কেন্দ্রীয় ব্যক্তি যাকে কেন্দ্র করে জ্ঞান বিজ্ঞানের আলোচনা হয়েছে, ধর্মীয় বিভিন্ন বিষয়ের চর্চা হয়েছে। কাজে আমি প্রথমে তার কাছে ঋণ স্বীকার করব এই জন্য যে তার জ্ঞানের আলোচনার সূত্র ধরে পরবর্তী পর্যায়ে আহমদিয়াতের বেশ কিছু গভীর বিষয় আমি নিজে জেনেছি, এবং কিছু এমন বিষয় যা পরবর্তী পর্যায়ে একজন শিক্ষক হিসাবে আমি ছাত্রদেরকেও জানাবার চেষ্টা করেছি। সেজন্য আমার যে অপরিমেয় কৃতজ্ঞতা এবং ঋণ, সেটা তার কাছে স্বীকার করব। কিন্তু শেষের দিকে যে বিষয়টা আমি একটু এখানে আগেই তার ছেলেকে বলেছি, যে আমি তার উইট বা হিউমার সম্পর্কে, অর্থাৎ তিনি একজন বক্তা এবং লেখক হিসাবে তো একটা বিশিষ্টতা তার ছিল, আপনারা শুনেছেন তার সংক্ষিপ্ত জীবনীতে, কিন্তু আমার দৃষ্টিতে তার বক্তৃতার ভিতরে অথবা তার আলোচনার ভিতরে তার রসিকতার যে ভাবটা, এবং যে রসিকতা সম্পর্কিত নিজেকে নিয়ে, নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে, নিজের সিলেটের অঞ্চলের ভাষা নিয়ে তিনি যে এত সুন্দরভাবে উপস্থাপন করতেন, যে আমার মনে হয় যে আমরা এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে আমাদের জীবন থেকে যেন আনন্দ চলে যাচ্ছে। কাজে আমি শেষের দিকে তার সেই উইটের কিছু ঘটনা যা তার কাছে আমার শোনা, হয়তো তিনিও অন্য কারো কাছ থেকে শুনেছেন, কিন্তু আমার প্রাইমারি সোর্স চৌধুরী সাহেব। কিন্তু তার আগে কিছু জ্ঞানের কথা যেটা আমি তার কাছ থেকে লাভ করেছি জামাতি এবং অন্যান্য বিষয়ে, সেটা আপনাদের একটু জানিয়ে দিই, হয়তো আপনাদেরও কাজে লাগতে পারে। যখন তিনি একই ধর্ম যুগে যুগে এই বইটি লেখেন, এই বইটি ম্যানুস্ক্রিপ্ট হওয়ার পরে এটা নিয়ে তার প্রায় প্রত্যেক বই যখন লেখা হতো বা প্রেসে থাকতো, তখন এটার উপরে একটা সংক্ষিপ্ত আলোচনা হতো। আজকে যে আলোচক আছেন যতীনদা, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, তিনি অনেক আলোচনায় আমাদের সাথে ময়মনসিংহে তার বাসায় অংশগ্রহণ করেছেন। তো এই বইটাতে
তার যে রেফারেন্সগুলো আছে ধর্ম সম্পর্কে, আমি এখন আমি এমএস এবং পিএইচডি পর্যায়ে আমি পড়াই এই ইউনিভার্সিটিতে, এবং একটা সেমিনার কোর্স আছে আমাদের ইউনিভার্সিটিতে, যেটা আপনার প্রত্যেক ছাত্রকে যারা এমএস পর্যায়ে তাদের 1 ক্রেডিট আওয়ার, পিএইচডি পর্যায়ে 2 ক্রেডিট আওয়ার্স দিতে হয়, এবং সেখানে টেকনিক্যাল রিপোর্ট রাইটিং এর বিষয়গুলো অনেক সময় আলোচনা করতে হয়। এবং আমি এখানে আসার পরে এই বিষয়টা প্রায় আমাকেই দিয়ে রেখেছে এখানকার ইউনিভার্সিটি, এবং যারা এখানকার ডিন আছে, যেহেতু আমার ছাত্র, বলছে যে স্যার আপনি যতদিন আছেন এই বিষয়টা আপনাকেই দেখতে হবে। কাজে একজন টেকনিক্যাল রিপোর্ট রাইটিং এর বিশেষজ্ঞ নয়, কিছু কিছু বিষয় জানা সম্পর্কে এমন একজন লোক আমি। আমার বিবেচনায় চৌধুরী সাহেবের একই ধর্ম যুগে যুগে অথবা এই জাতীয় কিছু বই, যে রেফারেন্স তিনি এই বইতে দিয়েছেন, এগুলোকে যদি সঠিক রেফারেন্স আকারে ফুটনোট, এন্ডনোট এবং বিবলিওগ্রাফি দিয়ে এখন কেউ এটাকে অনুবাদ করে, এবং অনুবাদ করে বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো দেশে কম্পারেটিভ রিলিজিয়ন অথবা থিওলজির উপরে যেখানে সাবজেক্ট আছে, সেখানে যদি এই বইটা অনুবাদ করে, রেফারেন্স যদিও তার বইতে সেভাবে দেওয়া নাই যেভাবে সায়েন্টিফিক দেওয়া উচিত, এটা যদি দেওয়া হয়, তাহলে আমি এটা জোরের সাথে বলতে পারি যে সেই ব্যক্তি হয় পিএইচডি অথবা ডিএসসি ডিগ্রি অনায়াসে অর্জন করতে পারবে শুধু একটা বই থেকেই। কাজেই আমি তার যে জ্ঞানের যে সাধনা এবং ধর্মতত্ত্ব বিষয়ে যে তার পড়াশোনা, এটা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। কাছে জেনেছি যে হিন্দু মহিলারা যে আপনার কপালে যে সিঁদুর দেয়, এটা কারণ কি? এটা চৌধুরী সাহেব বলেছেন যে আদি ভারতীয় সমাজে বিশেষ করে হিন্দুদের ভিতর কয়েক ধরনের বিবাহ প্রথা ছিল। এর একটি ছিল রাক্ষস বিবাহ। সে সময়ের যারা সমাজপতি অথবা রাজন্য, তারা যাকে ইচ্ছা মেয়েদেরকে ধরে বিয়ে করে ফেলত, এটাই সে সমাজের ব্যবস্থা ছিল। তো সেখান থেকে রক্ষা করার জন্য শ্বেতকেতু অথবা তার বাবা উদ্দালক মুনি, আমার ঠিক মনে নেই রেফারেন্সটা তিনি কিভাবে দিয়েছিলেন, যারা পরবর্তী পর্যায়ে বিবাহের প্রচলন করেন সমাজে, এবং হিন্দু মেয়েরা যারা বিবাহিতা তাদের কপালে সিঁদুর দিয়ে তারা এই ইন্ডিকেশনটা দিয়েছেন যে আমরা বিবাহিতা, কাজে আমরা আমাদেরকে অনুগ্রহ করে আপনারা ধরবেন না বা নেবেন না। কাজে এই যে সিঁদুর পরার যে তত্ত্বটা, এটা আমি চৌধুরী সাহেবের কাছ থেকে জেনেছি যে এটা ইন্ডিকেট করা যে তারা বিবাহিতা রমণী, সেজন্য তাদেরকে যেন অনুগ্রহ করে না নেওয়া হয়। আজকে হিন্দু ধর্মে তারা যে গরুর মাংস খায় না, এটা চৌধুরী সাহেব গবেষণা করে দেখেছেন, এবং তিনি বলেছেন যে এটা তাদের কোনো ধর্মীয় শিক্ষা নয়, বরং তাদের বেদে বা অন্য কোনো পুরাণে সেখানে অতিথি আসলে তাকে সৎকার করার জন্য ছোট্ট গোবৎসকে জবাই করে পোলান্ন রান্না করে খাওয়ার কথা বলা হয়েছে। বরং এটা নিষিদ্ধ হয়েছে সমসাময়িক কালের যে রাজা ছিলেন অথবা শাসক ছিলেন, তারা জাগতিক আইনের মাধ্যমে, কারণ সে সময় ভারতে গোমের যজ্ঞ বা অশ্বমেধ যজ্ঞ, আমাদের আজকালকার আমরা যেরকম কোরবানি করি অনেক সময় তত্ত্ব না বুঝে, ও একটা গরু কিনে তো আমি 2টা গরু দিয়ে কোরবানি দিতে চাই, ভারতের একটা সময় হিন্দুদের ভিতর এরকম গোমের যজ্ঞের প্রচলন ছিল। অথচ ভারত একটা কৃষি প্রধান দেশ, কাজে এই রাজন্য দেখলো যে যদি এরকম গোবধ হতে থাকে তাহলে তো কৃষি কাজ করাই অসুবিধা হবে, সেজন্য রাজা আইন করে এই গরু নিধন করাকে নিষেধ করেছে। পরবর্তী পর্যায়ে সেটাই ধর্মীয় আকার নিয়েছে, কিন্তু হিন্দু ধর্ম মতে গো মাংস নিষিদ্ধ নয়, বরং গোমাংস ভক্ষণ করাই বেদের শিক্ষা। এটা আমি চৌধুরী সাহেবের কাছ থেকে জেনেছি। তিনি যে হিন্দুদের বিভিন্ন পুস্তক উপনিষদ থেকে শুরু করে আপনারা জানেন যে তিনি অধ্যয়ন করেছেন, এমনকি তিনি সংস্কৃত কিছু শ্লোক এমন ভাবে পড়তেন
যে আমি এটা বোধহয় আজকের যে সভাপতি তার কাছেও বলেছি যে 80 সনে আমি যখন চৌধুরী সাহেবের সাথে আপনার আমি মরহুম জয়কুদ্দিন সাহেব চৌধুরী সাহেব আমরা কলকাতা হয়ে কাদিয়ান গিয়েছিলাম। তো সেখানে দু একটি জায়গায় বক্তৃতা দিতে আমিও গিয়েছিলাম, চৌধুরী সাহেব গিয়েছিলেন। কিন্তু তার আগে তিনি ওই যে প্রদীপ দাকে দিয়ে আমাদের একজন বাংলার অধ্যাপক ময়মনসিংহের, সে আবার সংস্কৃত খুব ভালো জানে, সূরা ফাতিহা যেটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা তিনি সংস্কৃত করে নিয়েছিলেন। অর্থাৎ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যেরকম আরবিতে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জগতের মালিক, বাংলায় এটার সংস্কৃতে যা হয়। তো চৌধুরী সাহেব বক্তৃতার শুরুতে এই সংস্কৃত তে সূরা ফাতিহা পাঠ করলেন। আমি লক্ষ্য করলাম সেই সময়ে যে অনেক হিন্দু আসছেন দূর থেকে, তারা চৌধুরী সাহেবের এই শ্লোক শুনে তাকে দূর থেকে শ্রদ্ধা বা নমস্কার জানালো। মানে তার শ্লোক এবং তার পঠন ভঙ্গি এত বিশুদ্ধ তাদের কাছে মনে হয়েছে যে তাদের কোনো খুব ব্রাহ্মণ বা পুরোহিত তারা যেন এটা পাঠ করছে। তো আমি যেটা বলতে চাই যে ব্রহ্মা, আব্রাম এবং আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম যে একই ব্যক্তি, এটা চৌধুরী সাহেবের লেখা থেকে এবং তার বক্তব্য থেকে আমি জেনেছি। এবং হিন্দুদের যে মনুর বিধান বা মনু সংহিতা, সেই হিন্দুদের মনুই যে আমাদের মুসলমানদের নূহ আলাইহিস সালাম, সেটাও আমি তার কাছ থেকে জেনেছি। তার একটা খুব জ্ঞানের কথা, যেটা আমি পরবর্তী পর্যায়ে আমার ছাত্রদেরও বলেছি, সেটা আগে আমার খেয়াল আসেনি এভাবে। তিনি বলতেন যে হাতির দু ধরনের দাঁত থাকে, আপনারা জানেন, সামনের দাঁত এবং ভিতরের দাঁত। তো হাতির যে সামনের দাঁত, এ দিয়ে কিন্তু সে খায় না, এটা তার শোক অথবা আত্মরক্ষা করার জন্য। সে খায় কিন্তু ভিতরের দাঁত দিয়ে। কাজে এটা তিনি বলেছিলেন এই জন্য যে মানুষের চলাফেরার জন্য অনেক সময় কিছু বাহ্যিকতারও দরকার হয়। এবং এই প্রসঙ্গে তিনি একটা হাদিসও বলেছিলেন, এটা হয়তো মাওলানা আউয়াল বলতে পারবেন ভালো, যে আল্লাহ যদি তোমাকে বা তোমাদেরকে সচ্ছলতা দান করে, তাহলে তার কিছু প্রকাশ তোমার ব্যবহারে হওয়া উচিত। অর্থাৎ আপনাকে টাকা দিয়েছে আর আপনি একদম ফকির মিসকিনের মতো থাকবেন, এটা ইসলাম সমর্থন করে না, এই কথা তিনি বলেছিলেন। তো এটা আমার খুব মনে হয় যে এই কথাটা আমি তার কাছ থেকে শিখেছি। এখন আমি যে কথাটা আপনাদের প্রথমে বলেছিলাম যে চৌধুরী সাহেব ছিলেন অত্যন্ত সুরসিক ব্যক্তি, সুদর্শন তো বটেই, বাগী তো বটেই, কিন্তু তার রসিকতা আমার বিবেচনায়, যে ইংরেজিতে আমরা বলি উইট ইজ দি সল্ট অফ কনভারসেশন। যে কোনো কথার ভিতরে, ভাতের ভিতর বা তরকারির ভিতরে যেরকম লবণ দরকার হয়, তা না হলে এটা স্বাদ হয় না, কথার ভিতরে কিছু হিউমার বা উইট দরকার হয়। চৌধুরী সাহেব খুব উইটি লোক ছিলেন। আমি এখন কিছুটা বিব্রত বোধ করছি যে এটা তার স্মরণসভা। সাধারণভাবে স্মরণসভা একটু গুরু গম্ভীর আলোচনা হয়, উস্কুরু মাওতাকুম বিল খায়ের, যেটা হাদিসে আছে, তোমার মৃতজনদের ভালো জিনিস নিয়ে আলাপ করো। সেখানে অনেক গুরুগম্ভীর আলোচনা হয়, হালকা আলাপ হয় না। কিন্তু এখন আমার যে প্রসঙ্গটা, যেহেতু এটা তার রসিকতা নিয়ে, তার উইট নিয়ে, এটা কিছুটা হালকা হতে পারে, সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমি এই জিনিসগুলো তার কাছ থেকে শিখেছি এবং আমিও একজন শিক্ষক হিসাবে মাঝে মাঝে এগুলো প্রয়োগ করি। বিশেষ করে যখন দেখি ছাত্ররা একটু আনমাইন্ডফুল, হয়তো দুপুরের পরে ক্লাস খাওয়া দাওয়া করে আসছে, তখন সরাসরি ক্লাসে না গিয়ে একটু আলাপ করে ছাত্রদেরকে একটু ইন্টারেস্ট ড্র করার জন্য আপনার যদি উইট অথবা হিউমার যদি আপনি প্লেস করতে পারেন টাইমলি, অ্যাপ্রোপ্রিয়েটলি, তাহলে সেটা কিন্তু খুব কাজ লাগে। সেজন্য যে জিনিসগুলো তার কাছ থেকে উইট হিসাবে আমার পাওয়া, সেটা এখন আমি আপনাদের কাছে বলছি। একটি প্রথম হলো যে মৌলবাদ। চৌধুরী সাহেবের ডেফিনেশন অনুযায়ী মৌলবাদ কাকে বলে বা মৌলবাদী কে? চৌধুরী সাহেব বলতেন, যে সমস্ত মুসলমান যে বা যারা ইসলামের মূল শিক্ষা
অর্থাৎ সম্প্রীতি, সহনশীলতা, পরমত সহিষ্ণুতাকে বাদ দিয়েছে। মূলকে যারা বাদ দিয়ে আগা নিয়ে নাড়াচাড়া করছে, এরা হলো মৌলবাদ। এটা হলো চৌধুরী সাহেবের একটা ডেফিনেশন মৌলবাদী। আমিও বিবেচনা করি যে হ্যাঁ, তারাই আসলে মৌলবাদী, যারা ইসলামের মূল শিক্ষাকে বাদ দিয়েছে। তার জামাতে ইসলামীর একটা সুন্দর ডেফিনেশন ছিল। তার মতে জামাতে ইসলামী হলো জামা বা পোশাকে যারা ইসলামী, অর্থাৎ বাহ্যিক আচরণ এবং বাহ্যিক পোশাক আশাকে যাদের মনে হয় খুব ইসলাম, মাথায় টুপি আছে, লম্বা জামা আছে। আমার অবশ্য সে ধরনের জামা নেই। কাজেই জামাতে ইসলামী মানে হলো পোশাকে যারা ইসলামী। এটা হলো চৌধুরী সাহেবের ডেফিনেশন। মজার একটা ডেফিনেশন দিয়েছিলেন তিনি পণ্ডিতের। পণ্ডিত হলো সেই শ্রেণীর লোক যারা কোনো বিষয়ে যদি আলোচনায় বসে, দীর্ঘ আলোচনা শেষেও তারা এই আওয়ামী লীগ এবং বিএনপির মতো কোন সময় ঐক্যমতে পৌঁছতে পারে না। কাজে তাদের সময়টা শুধু পণ্ডশ্রমই হয়। কাজে যে বা যারা এই ধরনের পণ্ডশ্রম করেন তাদেরকে বলা হয় পণ্ডিত। এটা হলো চৌধুরী সাহেবের পণ্ডিতের ডেফিনেশন। এখন শুনুন তার কিছু রসিকতার কাহিনী। তিনি একবার বললেন তার সিলেটি ভাষায়, তখন ব্রাহ্মণ ভোজনের তিনি একটা নমুনা দিয়েছিলেন। সেটা হলো এরকম যে এক মহিলার বিয়ে হয়েছে, নূতন ব্রাহ্মণ কন্যা। তো যখন বিয়ে হয়েছে তখন তার জামাই এবং তার শ্বশুর তারাও তো ব্রাহ্মণের, তো তাদের ওই যে যজমানে যেতে হয় শিষ্যদের বাড়ি মাঝে মাঝে পূজা পার্বণের জন্য। তো সেখানে গিয়েছে দাওয়াত খেতে। পরে তার শাশুড়ি বলছে, এই যে শোনো, এখনই তোমার জামাই আর শ্বশুর কিন্তু ফিরবে, তাড়াতাড়ি তাদের শোয়ার বন্দোবস্ত করো। তো এটা শুনে সেই মেয়ে খুব কান্নাকাটি জুড়ে দিল। চৌধুরী সাহেব সেই সিলেটি ভাষায় বললেন যে হায় রে আমার ফোড়া কপাল, কি খোঁজাতে সাথে আমার বিয়ে হয়েছে, এরকম আর কি। অর্থাৎ আমার বাপ দাদা এরাও তো ব্রাহ্মণ, কিন্তু তারা যখন ব্রাহ্মণ ভোজনে যায় কোন সময় তাদের সঙ্গীতে না করিয়া, অর্থাৎ তারা এত খাওয়া খায় যে তারা আপনার নিজেরা আর হেঁটে আসার মতো যোগ্যতা রাখে না। তাদেরকে যেরকম চ্যাংদোলাই করে আনতে হয় সেইভাবে আনে। তো আমার বাপ মা না দেখে কি খুজাতের কাছে আমার বিবাহ দিচ্ছে যে তারা খাওয়ার পর আবার হাইটে আসতে পারে, এটা আবার কি খাওয়া? এটা তো ব্রাহ্মণ ভোজন হলো না। এটা হলো চৌধুরী সাহেবের এই হিন্দুদের যে ব্রাহ্মণ ভোজনের এই কিচ্ছা আমি তার কাছে শুনেছি। তো আমি সংক্ষিপ্ত আমি আমার বক্তব্য শেষ করতে চাই, কিন্তু আমার অনুভূতিটা হলো এই, আপনারা যারা গান টান কিছু জানেন অথবা শুনেন, একটা খুব বিখ্যাত গান আছে। তো এটা তো আর গানের জলসা নয়, তাহলে হয়তো গান গেয়ে আপনাদের শোনাতে পারতাম। গানের কথাটা বলি, কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই, সোনালী বিকেলগুলো সেই। এটা হলো সেই গানটার আস্থায়ী বা মুখরা, যেটা গানের ভাষায় বলে। তো আমার শেষ অনুভূতিটা হলো এই, চৌধুরী সাহেবকে নিয়ে বা চৌধুরী সাহেবের মৃত্যুর দিনে তার বাসার নাম ছিল বায়তুল হামদ, দারুল হামদ, দারুল হামদ। তো দারুল হামদের সে আড্ডাটা, যে আড্ডাটার মধ্যমণি চৌধুরী সাহেব ছিলেন, সে আড্ডাটা আজ আর নেই। চৌধুরী সাহেবের মৃত্যুর সাথে সাথে সে আড্ডাটা হারিয়ে গিয়েছে। এবং সেই সোনালী বিকেলগুলো যেখানে আমাদের ছাত্ররা আসতো, আমরা জামাতের সদস্যরা আসতাম, ময়মনসিংহের বিভিন্ন জ্ঞানী গুণীজন আসতো, আলোচনা হতো, আলোচনার প্রাণ পুরুষ কেন্দ্রীয় ব্যক্তিত্ব চৌধুরী সাহেব ছিলেন। তার মৃত্যুর সাথে সেটা যেন হারিয়ে গেল। কিন্তু আমি তবুও মনে করি তার যে ভালো দিকগুলো সেটা যেন তার বংশধররা জারি রাখেন। তার বইপত্রগুলো এটা যদি সম্ভব হয় পারিবারিক পর্যায়ে যদি তোমরা সংরক্ষণ করতে পারো ভালো, না হলে জামাতকে এটা দিয়ে দেওয়া যেতে পারে। এটা চৌধুরী সাহেবের একটা চেয়ার যেরকম করে অনেক সময় অনারে, সেটা করে যাতে পরবর্তী পর্যায়ে যারা জামাতের গবেষক হবে, এমনকি বাইরের গैर আহমদীরা যারা ধর্ম সম্পর্কে গবেষণা করতে চায়, আমার মনে হয় চৌধুরী সাহেবের মতো এত বই একসাথে আহমদী এবং গैर আহমদী বিভিন্ন পণ্ডিতদের লেখা অন্য কোনো ব্যক্তির সংগ্রহে আছে কিনা বাংলাদেশে, এটা আমি ঠিক বলতে পারি না। অন্তত আমার জানা মতে মনে হয় কারো নেই।
কাজে সেটা যেন তারা করে এবং আমাদের ভালো দিকগুলো, যেটা একজন মৃত্যুর পরবর্তী পর্যায়ে যা আমাদের করণীয়, যে তার যে ভালো দিকগুলো সেটা যেন আমরা আমাদের ভিতরে অনুশীলন করি, তাহলেই সত্যিকার ভাবে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং তার প্রতি এটাই হলো যারা তার উত্তরসূরি থাকে তাদের কাজ। তো আমি দীর্ঘদিন তার একসাথে ছিলাম, 72 থেকে 90 পর্যন্ত তো গভীরভাবে ছিলাম একসাথে, প্রায় প্রত্যেক দিন না হলেও সপ্তাহে 2-3 দিন দেখা হতোই। এরপরে ঢাকায় যখন তিনি চলে আসলেন তারপরেও মাঝে মাঝে দেখা হতো, কিন্তু তিনি পরিণত বয়সে মৃত্যুবরণ করেছেন। তবু যেন আমার মনে হয় যেন তিনি যদি আরো কিছুদিন থাকতেন তাহলে আহমদী জামাত উপকৃত হতো, এদেশের মুক্ত বুদ্ধির লোক উপকৃত হতো, এদেশের সুধী সমাজ উপকৃত হতো। তো আমি আমার বক্তব্য এখানেই শেষ করতে চাই। আমি তার বিদেহী আত্মার জন্য দোয়া করি, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, তুমি মরহুম চৌধুরী সাহেবের আত্মার মাগফিরাত দাও, মানবীয় যে ভুল ত্রুটি আমাদের থাকে সেটা তুমি ক্ষমা করে দাও এবং বেহেশতের উত্তম এবং উচ্চতম পর্যায়ে তাকে তুমি অধিষ্ঠিত করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। ভাষা আমার নেই, আমরা শেষ পর্যায়ে এসে গেছি। আনুষ্ঠানিকভাবে আমাকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করার কথা। এরপরে আছে সভাপতির ভাষণ। প্রসঙ্গক্রমে আরেকটি কথা মনে পড়লো আলোচনা শুনতে শুনতে, রসিকতার বিষয়। যদিও আজকে স্মরণ সভা, আমাদের গাজী শামসুর রহমান সাহেব মরহুম, যিনি একজন বিশিষ্ট আইনজ্ঞ ছিলেন এবং টেলিভিশন ব্যক্তিত্ব ছিলেন। আমরা যখন নাজমুল রোডের বাসায় থাকতাম উনি প্রায় আমাদের বাসায় আসতেন। উনি খেতে খুব পছন্দ করতেন, খাবার প্রসঙ্গটা আজকে যাচ্ছি না। একদিন আসলেন, আমার বড় ছেলেটা তখন ছোট, বোধ হয় 2.5 বছর বয়স। তো উনি এসে কলিংটা টিপলেন, টেলার করে আমার ছেলে বেরিয়েছে, আমি অফিসে। তারপরে গাজী শামসুর রহমান সাহেব বললেন সালাম আলাইকুম। ও তো ছোট, ও তো ওয়ালাইকুম আসসালাম বলতে পারে। এই পর্যায়ে আব্বা বেরিয়ে আসলেন, দেখে ড্রয়িং রুমে বসলেন দুজন। তো বসে উনি রসিকতা করে আব্বাকে বলছেন, আপনার নাতিটা তো মুসলমান নয়। তা আব্বা বলেন যে কেন? বলে যে আমি ওকে সালাম দিলাম, সে সালামের উত্তর দিল না। আব্বা বলেছেন না, আপনি ভুল বলছেন, সে আপনাকে মুসলমান মনে করেনি তাই উত্তর দেয়নি।